জামাতের সাথে বৈঠক করেছে চরমোনাই। এই বৈঠকের মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন মুফতি রেজাউল করিম? তবে কি চরমোনাইয়ের সাথে জামাতের ঐক্য তৈরি হচ্ছে? ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয় তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত 16 বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না, তখন বললাম আলেমরা কেন বসে না। এখন আবার আলেম বসছে, আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ করুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? যে সালাউদ্দিন কাদের বরিশালে এসে আলোড়ন সৃষ্টি করে গেলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বৃহত্তর বরিশালের রাজনীতিতে সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট। বরিশালের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের দুইটি ইসলামিক বড় বড় দল এক হতে চলেছে এবং এ নিয়ে বিএনপির মধ্যে এক উত্তেজনার সৃষ্টি এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদ্রাসা সফর করেন। সকাল 11টায় চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। চরমোনাই মাদ্রাসা, যা দেশের শীর্ষস্থানীয় কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, পরিদর্শনের সময় ডক্টর শফিকুর রহমান প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ইসলামের শিক্ষা বিস্তারে মাদ্রাসাটির ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে জামায়াতের আমির বলেন, চরমোনাই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ইসলামের সঠিক শিক্ষা ও দাওয়াতি কাজের একটি আলোকবর্তিকা। এমন প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য অনুপ্রেরণা। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে বৈঠকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আন্দোলনের ভূমিকা এবং মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হয়। ডক্টর শফিকুর রহমান বৈঠকে বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ইসলাম বিরোধী শক্তি আমাদের সমাজ, সংস্কৃতি ও রাজনীতিকে নষ্ট করার চেষ্টা করছে। এই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। চরমোনাইয়ের মতো প্রজ্ঞাবান নেতৃত্ব আমাদের এই ঐক্যের ভিত্তি মজবুত করতে সহায়তা করবে। বৈঠক শেষে ডক্টর শফিকুর রহমান চরমোনাই মাদ্রাসার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পীর সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। চরমোনাই সফর শেষে জামায়াত আমির বরিশাল মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের পর দেশে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য। আমাদের লক্ষ্য হবে ইসলামের আদর্শের সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠন। তিনি আরও বলেন, জামায়াত সবসময় শান্তি, ন্যায় বিচার এবং ইসলামী ঐক্যের পক্ষেই কাজ করে গেছে। আমাদের দাওয়াতি কাজ, সংগঠন পরিচালনা এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলামের পতাকা উঁচু রাখতে হবে। বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত। রাজনৈতিক সংকট এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী নেতৃত্বের ঐক্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। চরমোনাই সফরের মাধ্যমে জামায়াতের আমিরের এই উদ্যোগ ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চরমোনাই পীর বৈঠকের শেষ বক্তব্যে বলেন, ইসলামের স্বার্থে আমাদের সকল ভেদাভেদ ভুলে একত্রিত হতে হবে। একমাত্র ইসলামই আমাদের জাতিকে সঠিক নির্দেশনা দিতে পারে। এই ঐক্যের পথ চলা অব্যাহত থাকবে। জামায়াত আমির এবং চরমোনাই পীরের বৈঠক থেকে ভবিষ্যৎ ইসলামী দলগুলোর আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা করা হচ্ছে। উভয় পক্ষই একমত পোষণ করেছেন যে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইসলামী নেতৃত্বের ঐক্য অপরিহার্য। ডক্টর শফিকুর রহমানের এই সফর দেশের ইসলামী আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ। বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয় তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত 16 বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না, তখন বললাম আলেমরা কেন বসে না। এখন আবার আলেম বসছে, আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ করুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন,
নিজামী বলেন, এর একটা মানুষের নামে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধের কোনো খাতায় ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? প্রথমত একটা বিষয় হচ্ছে সাগর ভাই, ৫ই আগস্টের পূর্বে বাংলাদেশটাই ঐক্যবদ্ধ ছিল, কারণ এখানে একজন এমন জগদ্দল পাথর ছিল ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা, যার ইস্যুতে বাংলাদেশের ডান নাই, বাম নাই, বিএনপি নাই, জামাত নাই, চরমনাই নাই, হেফাজত নাই, যেহেতু সবাই ভিকটিম ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল। স্বভাবত কারণেই যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, এবং হারিয়ে গিয়েছে বলতে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে, তো তখন এই জায়গাটায় আওয়ামী বিরোধী মানুষগুলো একত্রে একই সাথে থাকবে, একই সাথে বসবে, একই সাথে খাবে, এই কল্পনা করাটাও যেমন অন্যায়, পাশাপাশি এটা হওয়ার সুযোগও নাই। কারণ হচ্ছে আপনার তো প্রতিদ্বন্দ্বী হবে, গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির জায়গা থেকে সর্বোচ্চ বড় দল ভোট পাওয়ার চিন্তা করবে, ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে, জামাত চিন্তা করবে নির্যাতিত দল, তাদের এত মানুষ ফাঁসি হয়েছে, তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, এই মানুষগুলোর কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখা কখনোই খারাপ কিছু নয়। তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলও তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তাদের প্যাটার্ন হয়তো কিছুটা চেঞ্জ করেছে, যে কারণে আমাদের সামনে ভেসে উঠছে যে অনৈক্য হয়ে যাচ্ছে কিনা। এখন দায়িত্ব আপনার দলের দায়িত্ব আপনার, আমার দলের দায়িত্ব আমার, যেটা আমাদের মুন্নিয়াপা একটু আগে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলেন, যে আপনার দলে যদি খারাপ কিছু থাকে সেটা তো আপনাকেই সংশোধন করতে হবে। আপনার দলের মধ্যে ভালো যদি কেউ কিছু করে থাকে সেটা তো সেই দলকেই করতে হবে। যেমন আমি নিজে আজও বলছি, আপনাকে মিডিয়ার সামনে পেয়েছি বিদায়, আমি একদম এটা জনগণকেও ক্লিয়ার করার উদ্দেশ্যে বলছি, বিএনপিকেও ক্লিয়ার করার উদ্দেশ্যে বলছি। আমি বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, আমি বিএনপি করি খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি। এর বাইরায় অনেক বিএনপি কি আমি দেখি নব্য বিএনপি, যারা মূলত তাদের আদর্শের ভিতরে বিন্দুমাত্র নাই, কিন্তু তাদেরকে বিক্রি করে কোনো পদ পদবি বা মানে রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধা পেতে চায়, এবং পেতে গিয়েই এই দুর্ঘটনাগুলা তারা করে বেড়াচ্ছে, যেটার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেটা আপনি ইতিমধ্যেই দেখেছেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব গত 2 দিন আগে, বেশি দিন না, 89তম শহীদ জিয়ার মানে জন্মবার্ষিকী উপলক্ষে তিনি অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এত কঠোর বক্তব্য কোনো সময় তিনি দেন নাই। তিনি বারবার বলেছেন আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণ ডিসাইড করবে যে কে আসবে কে আসবে না। এমনকি তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন আগামী নির্বাচন এত সহজ হবে না, বিএনপি ক্ষমতায় আসবে আসবে না এর কোনো নিশ্চয়তা নাই, অতএব জনগণের কাছে যেতে হবে। এবং তারা বলেছেন আপনারা এমন কিছু কাজ করবেন না যাতে বিএনপি ক্ষমতায় আসতে কিংবা বিএনপি সরকার গঠন করতে বাধাগ্রস্ত হয়। তার মানে দলের যে দায়িত্বে আছেন তিনি চাচ্ছেন না এই দেশে চাঁদাবাজ হোক, সন্ত্রাস হোক, কোনো আলেমের বিরুদ্ধে বক্তব্য দিন, তিনি চাচ্ছেন না এদেশে কোনো ধরনের ওই মুক্তিযুদ্ধের ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু, এগুলো টেনে এনে আবার নতুন করে সংঘাত সৃষ্টি করেন, এটা তারেক রহমান চায় না। আমি অন্তঃকরণে বললাম, আমি বিশ্বাস করি এটা খালেদা জিয়া চায় না। গত প্রায় 16 বছর যেই মানুষগুলোর জন্য আমি কথা বলেছি, সেই মানুষগুলোর বিরুদ্ধে আমি বিএনপি করলেও কোনোদিন বলতে পারবো না, তাহলে তো আমি তো টুয়াইস ভাইজ হয়ে গেলাম। কারণ আমি যখন আওয়ামী লীগের বিরোধিতা করেছি তখন আমার প্রয়োজনে জামাতের পক্ষে বলতে পেরেছি, যুদ্ধাপরাধী ইস্যুগুলো যে সাজানো নাটক ছিল সেটার প্রতিবাদ করতে পেরেছি। কিন্তু আজকে আমি হীন স্বার্থে কোনো পদ পদবীর লোভে কিংবা এমপি মন্ত্রী হওয়ার জন্য দলের কোনো একজন ব্যক্তি কিংবা ভারতের দালালদেরকে খুশি করার জন্য তাদের বিরোধিতা অন্তত ডক্টর ফয়জুল করবে না, এবং এটা বিএনপি পছন্দ করে না। খালেদা জিয়ার মুখ থেকে কোনো ধরনের শব্দ চয়ন হয় না যেই শব্দ চয়নে ঐক্য বিনষ্ট হয়। আপনি জানেন বাংলাদেশের মানুষ এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলে ঐক্যের মহাপ্রতীক। শুধু প্রতীক নয়, বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আছে যার নামের উপর ভিত্তি করে বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, যে কোনো ব্যক্তি তাকে সম্মান করে এখনো তার কাছে আসবে, বসবে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু এখনো নেতৃত্ব দিতে সক্ষম। সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনি বলেছেন আমার দলের যেহেতু কয়েকটি বিষয়ে যে আসলে দল কিভাবে পারছে, আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে দলের এক ধরনের চিত্র হবে, আর তার আগমনের আগ পর্যন্ত দলের এক ধরনের চিত্র থাকবে। এখন অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন আপনার মিডিয়া তো বসে থাকবে না, কেউ তো কথা বলা বন্ধ করবে না। যেমন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, এই যে গত কয়েকদিন আগে একজন দলের সিনিয়র নেতা তিনি বললেন যে মাহফিল, রাতভর মাহফিল হয়, মজলিস হয়, তারপরে হেলিকপ্টারে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, আলেমদের কাজ হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্য। এইসব তো ভাইজামি কথাবার্তা, এগুলো আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগ এগুলো বলেছে। আপনাকে কে বলার অনুমতি দিয়েছে?
বিএনপির কোন নেতা কর্মী, কোন আলেম, কারি, মুয়াজ্জিন, হাফেজ ইসলামিক কোন স্কলারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না। এটা স্ববিরোধী। কারণ বিএনপি একটি মহাসমুদ্র। এই দলের মধ্যে সমগ্র জাতের প্রজাতের মানুষ থাকবে। আমার আদর্শের বিরুদ্ধেও একজন ব্যক্তি সামনে এসে বলবে। এই যেমন রহমানী ভাই এখানে বসা আছে, উনি আমাদেরকে তুলাধনা করবে, উনি আলেম, ওনার দায়িত্ব, সেটা আমাকে সহ্য করতে হবে, শুনতে হবে। কারণ আমি পলিটিশিয়ান, আমি তো তার সাথে কাউন্টারে যাব না। কিন্তু এরকম কিছু কিছু ব্যক্তি আজকের এই আলেমদেরকে বিতর্কিত যদি করতে চায়, তারা কখনোই সফল হবে না। বিএনপি সরকার গঠন করলেও অন্য এমপি হতে পারবে না। কারণ বাংলাদেশের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। এক রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার সমগ্র লঙ্গি জাঙ্গা সব সহ পালাতে হয়েছে। বাংলাদেশে গণভবনে তিনি থাকতে পারেন। আর একজন নেতা কয়েকদিন আগে, আমি যদিও এটার উপরে বক্তব্য দিয়েছিলাম, তিনিও মন্তব্য করে বলেছেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় বিরোধী শক্তির বিচার চালু করেছে, শেখ মুজিব এটাকে বন্ধ করেছিল। শেখ হাসিনা যেটা চালু করেছে, বিএনপি কে আসলেও সেটা আবার চালু করতে হবে। ধান্দাবাজির জায়গা পান, কাকে চালু করবেন? আপনি কি মনে করেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা, বিএনপির নেতা, তাকে কোনোভাবে ন্যায়সঙ্গতভাবে ফাঁসি দেওয়া হয়েছে? কখনোই নয়। তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। তারপরে গোলাম আজম বলেন, কাদের মোল্লা বলেন, নিজামী বলেন, এর একটা মানুষের নামে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধের কোনো খাতায় ছিল না। তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে? এই দলের এই মতের না, এটা হবে না। বিএনপির রাজনীতি হবে উদার গণতান্ত্রিক ৩১ দফা দাবি, যেটা তারেক রহমান সাহেব দেশবাসীকে বারবার বলার চেষ্টা করছেন। সংস্কার এই বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই তারেক রহমান সাহেব নীতিগতভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তিনি কিন্তু ঐক্য ধরে রাখতে চাচ্ছেন। আমি জানি না কোন কারণে বিভিন্ন উপায়ে এই জায়গায় বিভিন্ন ধরনের অনৈক্য হচ্ছে। আপনি দেখেন, বাংলাদেশের যদি কোনো আলেম এখন ঐক্যবদ্ধ হয়, তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন? আলেমরা এত ১৬ বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা বসতে পারে না, আলেমরা খাইতে পারে না। তখন বললাম আলেমরা কেন বসে না? এখন আবার আলেম বসছে। আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই। বসছে, ভালো কথা, আলেম বসুক, আলেম খাক, আলেম মিলাদ করুক, আলেম নেতৃত্ব দিক, তাতে আমার কি সমস্যা? আমি আমার কথা বলবো, আলেমের কথা বলবে। আমি ধন্যবাদ জানাই ওই আলেমদেরকে। বিশেষ করে আজকে দেখলাম একজন চরমনাই পীরের সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে। খারাপ কি? ওনার দেশের প্রয়োজনে কথা বলুক, জাতির প্রয়োজনে কথা বলুক, নেতৃত্ব দিক। আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না। আওয়ামী লীগের অবর্তমানে এই দেশে বিরোধী দল দরকার আছে, সরকারি দল দরকার আছে। অতএব আমাদের মধ্য থেকেই যদি কেউ সরকার গঠন করে এবং বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। এই আলেমরা যদি সংসদের প্রধান বিরোধী দল হয়, সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট। অতএব দোষের কিছু নাই। আমি শফিক সাহেবকে ধন্যবাদ জানাই। উনি ঝালকাঠির কায়েদ সাহেব হুজুরের দরবারে কয়েকদিন আগে গিয়েছেন, তারপরে সারসিনাতে গিয়েছেন, আজকে চরমনায় গিয়েছেন। সম্ভবত উনি মামুনুল সহ অনেক আলেম সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন। অন্যরা ওনাদের রাজনীতি করবে, তাদেরকে সেই জায়গায় আমি মনে করি জিয়াউর রহমানের সত্যিকার আমার যে ছিল সেটি হলো যে এখন যে প্রাপ্তি, যে ২৪-এর আগে, জুলাই আগস্টের আগের যে চাহিদা, যে প্রত্যাশা, এখন যে প্রাপ্তি, এর মধ্যে বিভিন্ন দলের ভূমিকা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। সেই জায়গাতে আপনি বিএনপির ভূমিকা নিয়ে, জামাত ইসলামের ভূমিকা নিয়ে আপনার কোনো খুব ছোট্ট পর্যবেক্ষণ আছে কিনা শেষ করতে হবে? আমি প্রথমত মনে করি বিএনপি কে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত আপনি করার সুযোগ নাই, নাম্বার 1। এখন আপনি বলতে পারেন কেন নাই? বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এটাই একটা মহাপরিকল্পনা। হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা চলে গিয়েছে। চাঁদাবাজ যদি বলেও থাকেন, আমি ধরে নিলাম বিএনপি চাঁদাবাজি করছে, ভালো কথা। কোথায় কোথায় করছে? যেই জায়গায় নৌকার লোকেরা টিকিট ছাপাইছে, সেই টিকিট ছাপানোগুলো আরেকজনে হয়তো স্যাঁচরা কোনো পাতি নেতা এটা শুরু করেছে, যেটা বিএনপির কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তারা এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, বহিষ্কার করেছে। তারপরেও তর্কের খাতিলে যে হ্যাঁ কিছু কিছু জায়গায় এই কাজ করেছে। কত হাজার কোটি টাকা সেখানে লোপাট হয়েছে বলেন? স্বাচ্ছন্দ্যে কত জায়গায় লোপাট হয়েছে? এটা আওয়ামী লীগের পরিকল্পনা। আমাদের কোন জায়গায় বক্তব্যের মধ্যে চাঁদাবাজ, রক কাটা, ওই যুদ্ধপরাধী, যুদ্ধ মুক্তিযোদ্ধা বিরোধী এই কোন শব্দ চয়নই করা উচিত নয়। কারণ এই শব্দ চয়নগুলো জাতীয় ঐক্য বিনষ্ট করবে। বিএনপির এই কাজগুলোতে অবশ্যই দলের সম্মান নষ্ট হয়। বিএনপি সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছে। তবে আমি মনে করি এটা পর্যাপ্ত নয়। যেটা মুন্নী চৌধুরী ইতিমধ্যেই বলেছেন যে বিএনপির ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, বিএনপির ভোকালদেরকে, বিএনপিদেরকে ক্যারি করতে হবে। বাংলাদেশের শুধুমাত্র আজকের কে ক্ষমতায় আসলো না এটার উপর ভিত্তি করে একদিনের ডিসিশন নিয়ে কারোর সাথে শত্রুতা করা যাবে না। আপনি ক্ষমতায় টিকে থাকতে হলেও এই জামাত, চরমনাই, হেফাজত, আলেম ওলামা, ইমাম, কারি, মুয়াজ্জিন, ডান বাম সবাইকে লাগবে।
অতএব জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোন কাজ আমার দল যেমন করবে না, আবার এই দলের মধ্যে উদারতা এমন থাকতে হবে যে একজন আজহারি কোন একটা শব্দ চয়ন করে কাকে কি ইঙ্গিত করছে ওইতে আপনার একেবারে তার পট্টি গরম হয়ে গেলে চলবে না। কারণ এদেশের প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলবেন, যে জন্য আমরা 16 বছর লড়াই করেছি। এই স্পেসটা বিএনপি কে ক্যারি করার মানসিকতা থাকতে হবে। আমি মনে করি বিএনপি একটা বিশাল দল, সেই দল থেকে হয়তো কিছু কিছু কারণে তাদের কিছু বদনাম হচ্ছে, কিন্তু সেটা রিকভারি লেভেলে এখনো আছে। এমন হতাশ হওয়ার কিছু নাই যে একদম বিএনপি ভেনিশ হয়ে যাচ্ছে, দেশ থেকে চলে যেতে হবে, তেমনটা নয়। তবে আলেম ওলামা এবং ইসলামিক পার্টির নেতাদেরকেও আমি অনুরোধ করব, আগামীর বাংলাদেশকে যদি গঠন করতে হয়, বাংলাদেশের জুলুম অত্যাচারের শিকার হওয়া প্রত্যেকটি মানুষকেই স্বীকৃতি দিতে হবে। যেমন আমি ইতিমধ্যে আপনাকে দিলাম, না আমি একটু শেষ করছি, 30 সেকেন্ড আপনি বলেন। এই যে ফাঁসির কাস্টে যারা ঝুলেছে তাদেরকেও স্বীকৃতি আমি যেমন দিতে হবে, আবার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দী ছিলেন, তার উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, বিএনপির নেতাকর্মী লিফলেট বিতরণ করতে গিয়ে পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছে, হত্যা করেছে, যেটা মুন্নিয়াপা বললেন প্রায় ঝাঁঝরা করা হয়েছে, শত শত গুলি করে আমার দলের নেতাকর্মীদেরকে। অতএব এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আরেকটি অন্তত পক্ষে আগামী 5 বছর শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব। আর বড় দল হিসেবে আমার দলের দায়িত্ব সবচাইতে বেশি। আপনি যদি কাছে না যান, কাছে না ডাকেন, আর দূরে বৈশা পিছনে পিছনে বললেন চরমনাইয়ের পীর আমার না, জামাত ইসলাম আমার না, অমুকে আমার না, তাহলে তো বাংলাদেশে কেউই আপনার থাকবে না। আমি মনে করি সবাইকে কাছে টানতে হবে। তারা স্বাধীনভাবে নির্বাচন করলেও কাছে ডাকতে হবে, দূরে বসে নির্বাচন করলেও কাছে ডাকতে হবে, আওয়ামী বিরোধী জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সর্বশেষ বলতে চাই, এই যে সমন্বয়করা, তাদেরকেও স্নেহ করতে হবে। তাদেরকে কুটনামি করে তাদের ভিতরে আক্রান্ত করা, কারো মাধ্যমে ক্ষতি করা, কিংবা তাদের উপরে জুলুম অত্যাচার নতুন করে চালু করার পায়তারা করা, এটা হবে ষড়যন্ত্রবাদীদের রাজনীতির ও নমুনা। এটা কোনোভাবে সম্ভব নয়। উচিত হবে তাদেরকেও ডেকে, আসো আমরা দেশ গঠন করি, আসো তোমরা তোমাদের দল গঠন করো, সবাই মিলে দেশ। সালাম আলাইকুম। আমাকে অনেকেই বলেন যে ভাই তুমি জামাতের কি বলো যে কর্মী, আবার কেউ বলেন বিএনপির কর্মী, তো কেউ বলেন আওয়ামী লীগের কর্মী। আসলে আমার নিউজগুলো যার পক্ষে যায় তার কাছে মনে হয় যে আমি তার দলের, তার শুভাকাঙ্ক্ষী, আর যার বিপরীতে যায় তার কাছে মনে হয় যে ভাই তুই শত্রু, তুই আমার বিপরীত দলের। দেখেন, আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ, তারপর হচ্ছে গণমাধ্যম থেকে প্রাপ্ত যে নিবন্ধনগুলো থাকে, একটু যাচাই বাছাই করে মতামতটা তুলে ধরার চেষ্টা করে। হয়তো আপনার কাছে অনেক সময় ভালো লাগবে, আবার অনেক সময় খারাপও লাগতে পারে। জামাত আসলে কি চাইছে, আজকে আমাদের ক্যাপশনটা আমরা এরকম দিয়েছি। বরিশালে এসে আলোড়ন সৃষ্টি করে গেলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এবং বৃহত্তর বরিশালের রাজনীতিতে সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট বরিশালের এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আমি লক্ষ্য করলাম। দর্শক, বরিশালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা, সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি। আমিরে জামাত বরিশালে এসেছেন, বরিশালের চরমনাই দরবারে গিয়েছেন। চরমনাই সফর জামাত ইসলামের পার্সপেক্টিভ থেকে শতভাগ সফল। জামাত ইসলামী যে উদার, তাদের মধ্যে যে কোনো হিংসা বিদ্বেষ নেই, তারা যে কাউকে আপন করে নিতে পারে, তারা যে ঐক্য প্রায়াসী, জামাতের হাতে যে দেশ নিরাপদ, হিংসা বিদ্বেষ হানাহানি মুক্তভাবে দেশটা যে চালাতে জামাত ইসলামী সক্ষম, তাদের মানসিকতাটা যে এটা, উইদাউট হ্যাভিং এনি ইনভাইটেশন চরমনাই ভিজিটের মধ্য দিয়ে আমিরে জামাত সেটা আরেকবার প্রমাণ করে দিলেন। যে চরমনাই জামাত ইসলামীকে কোনো ইসলামী দল মনে করে না, ফেরকায় বাতেলা হিসাবে স্পষ্ট লিখিত ফতোয়া আছে তাদের, সেই চরমনাইকে বুকে জড়িয়ে নিলেন। এর মানে এই জামাত ইসলামীর পক্ষেই বহু বিভক্ত এই জাতিকে একটা ইনক্লুসিভ ক্যারেক্টারের মধ্যে এনে দেশ পরিচালনা করা সম্ভব। সেটা প্রমাণিত হলো যে তাদেরকে যারা একেবারে ফেরকায় বাতেলা মনে করে, তাদেরকে কাছে টেনে নিতে পারেন, সর্বোচ্চ উদারতা দেখাতে পারেন, সর্বোচ্চ সম্মান দিতে পারেন, তাদেরকে হকের সার্টিফিকেট দিয়ে আসতে পারেন। এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশব্যাপী। শুধু এটা নয় দর্শক, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই বরিশাল বিভাগ, বরিশাল মহানগরী, বরিশাল জেলায় জামাত ইসলামী সাংগঠনিকভাবে যথেষ্ট দুর্বল। বৃহত্তর বরিশালে আমার জানা মতো এমন কোনো জায়গা নেই যেটা জামাত অধ্যুষিত বলা যায়, যেটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা বিভিন্ন জায়গায় আছে, বগুড়া, দিনাজপুর। বরিশালে এরকম কোনো জায়গা নেই। বরিশালে এমপি হতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদ, কিন্তু তার এলাকায় সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল। এটা ব্যক্তি সাইদের ভোট ছিল, জামাতের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী নয়, এবং এখন সেই অবস্থান নেই। এখন তার ছেলেরা সাইদি সাহেব যে পরিমাণ ভোট পেতেন সেই ভোট ধরে রাখতে পারবেন না, বাস্তবতা এটাই। কারণ সাইদি সাহেবের ছেলেরা তো আর সাইদি নয়। বাংলাদেশে ভোলা অঞ্চলে বরগুনার কিছু জায়গায় জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু গণভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, বিষয়টা কিন্তু এতদিন এরকম ছিল না। কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে অনেক প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি। বরিশাল অঞ্চলের প্রত্যেকটা গ্রাম থেকে, অ্যাজিব যে ঘরে ঘরে থেকে লোকজন এসেছে জামাত ইসলামের এই সম্মেলনে। কোনো একটা এলাকায়
এই কজন জামাত আছে এটা অকল্পনীয় ছিল আর 1-1.5 বছর আগেও, কিন্তু আমার বিশ্লেষণে উঠে এসেছে ওই এলাকার প্রত্যেকটা ঘর থেকে ঘরে 1-2 সমাবেশে এসেছে। এর মানে একটা ঘর থেকে একজন সমাবেশে আসা মানে ওই ঘরে 2-3-4টা ভোট আছে জামাতের। মানে পরিস্থিতি এমন হয়েছে জামাত ইসলামী জুলুমের শিকার হতে হতে আওয়ামী লীগ বিএনপির অপকর্ম জাতি দেখতে দেখতে অটোমেটিক্যালি জামাত ইসলামের দাওয়াত ওইভাবে পায়নি। জামাত হয়তোবা এই দক্ষিণাঞ্চলের মানুষ এইভাবে ইমপ্রেস করতে পারেনি, কিন্তু পরিস্থিতির কারণে, সার্কামস্টেন্সের কারণে তারা জামাতের প্রতি ইমপ্রেসড। তারা অটো জামাত। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই বড় বড় ইসলামিক দল এক হতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।